Hello students, welcome once again to Haldar E-Academy online platform. তো আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ। আমরা সবাই জানি আমাদের এই প্ল্যাটফর্মে মাধ্যমিকের প্রিপারেশন আমরা কিন্তু শুরু করে দিয়েছি জোর কদমে। তো তোমরা সবাই নিশ্চয়ই আমাদের সাথে আছো, তোমরা নিশ্চয়ই অলরেডি হালদার E-Academy অ্যাপটা ডাউনলোড করে নিয়েছো প্লে স্টোর থেকে এবং ক্লাসগুলো ফলো করছো। ধারাবাহিকভাবে আমরা ক্লাস দিচ্ছি যাতে করে যারা মাধ্যমিক অ্যাসপিরেন্টস রয়েছে তারা নিজেকে আরও অনেক ধাপ এগিয়ে রাখতে পারে তার মাধ্যমিকের প্রিপারেশনের জন্য। আমরা টেক্সট করছি, টেক্সচুয়াল এক্সারসাইজেস করছি, সেখানে গ্রামার একদম কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ডিসকাস করছি, সেখানে রাইটিং স্কিল পার্টগুলোকে লিখিয়ে দিচ্ছি এবং লেখানো শেখাচ্ছি। সমস্ত রকমভাবে কিন্তু আমরা হেল্প করছি স্টুডেন্টদেরকে যাতে তারা নিজেদের প্রিপারেশনটা আরও অনেকটা ভালো করতে পারে। তো আজকে এটা আমাদের প্রথম ক্লাস যেখানে আমরা টেস্ট পেপার সলভ করব। তো তোমরা নিশ্চয়ই জানো স্টুডেন্টস যে টেস্ট পেপারের যে টাইপের কোয়েশ্চেন আসে মাধ্যমিক কিন্তু সেই টাইপের কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এবং আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে টেস্ট পেপার সলভ করতে থাকি তাহলে মাধ্যমিক পরীক্ষায় আমাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সুতরাং আমরা আজকে প্রথম ক্লাসে আমরা টেস্ট পেপার কিন্তু সলভ করতে চলেছি। তো চলো আমরা দেখে নিই পেজে যা যা থাকে সেগুলো কিন্তু এক এক করে আমরা সলভ করব। তো ডিয়ার স্টুডেন্টস তোমরা আমাদের সঙ্গে থেকো, চলো আমরা ডিসকাশন শুরু করব। তো ফার্স্টে যেটা আছে দেখো রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে তোমাদের টেক্সটের পার্ট থেকে একটা অংশ তুলে দেওয়া হয়েছে, সেই সিনটা পড়ে তোমাদেরকে আনসার করতে হবে। দেখো আমরা আগে টেক্সটটা পড়ে নিই। Read the passage below and answer the following questions. তাহলে নিচের প্যাসেজটা পড়ো আর কোয়েশ্চেনের আনসার দাও। আগে প্যাসেজটা পড়ে নিই। The guest dares not do what he would like to do. এটা আমরা সবাই বুঝতে পারছি যে মাধ্যমিকের সিলেবাস থেকে নেওয়া হয়েছে দ্য ক্যাট, তাই তো? তো সেখান থেকেই একটা পার্ট তোমাদের তুলে দেওয়া হয়েছে, সেই প্যাসেজটা আমরা পড়ব এবং আনসার করব। দ্য গেস্ট অতিথিরা যারা রয়েছে তারা কি করে না, ডেয়ার্স নট, তারা সাধারণত সাহস পায় না ডু হোয়াট হি উড লাইক টু ডু, সেটা করার যেটা সে করতে চাইছে। সে কি করতে চাইছে অতিথি আমরা দেখে নেব। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, একদম জানালা থেকে লাথি মেরে বেড়ালকে বাইরে ফেলে দিতে চাইছে, কিন্তু সে সেটা করতে পারছে না। যে সেরকম কাজটা করাটা অত সহজ হচ্ছে না, কারণ স্বাভাবিকভাবেই বাড়িতে গেস্ট, সাধারণত আমরা যাদের বাড়িতে গেস্ট হয়ে যাই খুব পোলাইটলি বিহেভ করার চেষ্টা করি। আমাদের যা কিছু করার ইচ্ছে সব কিছু আমরা খুলে করতে পারি না। আর সর্বোপরি যেটা হয় যে ধরো বেড়াল, কারোর বাড়িতে হয়তো বেড়াল আছে, হ্যাঁ, তারা পোষ্য বেড়াল, তাদের খুব প্রিয়, তাদের খুব আদরের, কিন্তু আমাদের হয়তো সেই অ্যাক্টিভিটি ভালো লাগছে না বা বেড়ালের ওই সমস্ত আচরণ ভালো লাগছে না। সুতরাং সেই কারণে যে আমরা তাদের সাথে একটা মিসবিহেভ করবো সেরকমটা আমরা পেরে উঠি না, সেটাই বলা হয়েছে আর কি। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন, সেখানে রেজ মানে যে বলতে পারো রাগ, রাগে কষ্টে যেন মনে হচ্ছে চোখে জল, ইন দ্যাট সেন্সে প্রচন্ড পরিমাণে রাগ আর কষ্ট হচ্ছে, সেটা হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, কিন্তু সেটাকে সে দেখাতে পারছে না, সে দেখাচ্ছে যে সে যেন খুব এন্টারটেইনড হচ্ছে, গেস্টের কথা বলছে আর কি। যদিও রাগে ইচ্ছে হচ্ছে যে বেড়ালটাকে একদম জানলা থেকে বের করে দিতে, কিন্তু সেরকমটা সে করতে পারছে না, সে দেখাচ্ছে, হ্যাঁ, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, হি প্রিটেন্ডস টু বি, সে যেন ভান করছে যে সে খুব এন্টারটেইনড হচ্ছে, তার খুব মজা লাগছে এই বেড়ালের এই সমস্ত অ্যাক্টিভিটি দেখে। অ্যামিউজড মানে এন্টারটেইনড, হ্যাঁ, এন্টারটেইনড, অ্যামিউজড, খুব আনন্দিত হচ্ছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, তার একেবারেই বেড়ালের এই বিহেভিয়ার তার ভালো লাগছে না, কিন্তু সে দেখাতে পারছে না। অ্যান্ড sorts out a bit of fish from his plate and hands it down, এক টুকরো মাছ নিয়ে তার প্লেট থেকে সেটাকে নিচু হয়ে তাকে দিচ্ছে বেড়ালকে, hands it down. The cat
gingerly receives it. বেড়ালটা কিন্তু খুব সাবধানতা বশত, gingerly, cautiously, হ্যাঁ, খুব সাবধানতা বশত সেটাকে সে নিচ্ছে। with a look in his eyes that says, এমন একটা ভান করে, তার চোখের চাউনিটা এমন ছিল যেন সে বলছে, another time my friend, you wouldn't be so slow to understand. পরের বার নিশ্চয়ই তুমি এত ধীরে ব্যাপারটা বুঝবে না, আরো তাড়াতাড়ি বুঝে যাবে। মানে অনেকটা দেরি করে দিলে তুমি বিষয়টা বুঝতে, যে আমি চাইছি তুমি আমাকে কিছু খেতে দাও, এতক্ষণ অবধি দিলে না, তো এটা আশা করি নেক্সট টাইম আর হবে না। He purrs as he retires to a safe distance from the guest's boot before eating his food. সে রাগে গড়গড় করতে, মানে এটা পার্স মানে এখানে ঠিক মানে বলতে থাকো যে বেড়ালের আওয়াজ যেরকমটা করে না, বেড়াল এক ধরনের শব্দ করে, দেখবে এটাকে বলে পারিং। তো সে শব্দ করে সেখান থেকে কি করলো না, চলে গেল। কোথায় চলে গেল? একটা নিরাপদ দূরত্বে। কোথায় চলে গেল? নিরাপদ, সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্বে চলে গেল। হ্যাঁ, নিরাপদ দূরত্বে চলে গেল ফ্রম দ্য গেস্ট বুট, যে অতিথি রয়েছে তার বুটের মানে তার পায়ের কাছ থেকে বেশ কিছুটা দূরে। বিফোর ইটিং হিজ ফুড, তার খাওয়ারটা খাওয়ার আগে, মানে খাওয়ার আগে তার কাজ হচ্ছে আগে সেফ ডিস্টেন্সে চলে যাওয়া। কারণ যে কোনো সময় তার বিশ্বাস নেই, যে কোনো সময় হয়তো গেস্ট রেগে পা দিয়ে মারলো একটা, সে চলে গেল, ছোড়া হয়ে চলে গেল, তার খাওয়া হলো না। তো সুতরাং এইরকম বিষয়ে সে যেতে চাইছে না, এতটা রিস্ক বেড়াল নিতে চাইছে না। সে আগে যেটা তার উদ্দেশ্য ছিল খাবার কালেক্ট করা, সেটা তার হয়ে গেল। করার পর সে কি করলো, নিরাপদ আশ্রয়ে গিয়ে সে কিন্তু তার খাওয়াটা শুরু করলো। তো আমরা প্রত্যেকেই কিন্তু বেড়াল দেখে থাকি আমাদের আশেপাশে। তো দেখবে এই অ্যাক্টিভিটিগুলো যেগুলো এখানে লেখক লিখেছেন, খুব অ্যাকিউটলি, খুব ক্লোজলি তিনি অবজার্ভ করেছেন এবং ভীষণভাবে প্র্যাকটিক্যাল বেড়ালের বিহেভিয়ারের ক্ষেত্রে, তাই তো। নেক্সট দেখো, when the family has finished tea, যখন পরিবারের চা খাওয়া টাওয়া শেষ হয়ে যায়, and gathers round the fire, gathers মানে জমায়েত হওয়া, gathers মানে জমায়েত হওয়া। কোথায় জমায়েত হয়? round the fire, তো ফায়ার প্লেসের চারপাশে। তো আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়, শীত প্রধান দেশগুলোতে প্রত্যেকটা বাড়িতে ফায়ার প্লেস থাকে এবং সেটা খুব কমফোর্টেবল একটা প্লেস, যেখানে একটা ড্রয়িং রুম বলতে পারো, সেখানে বৈঠকখানা, সেখানে ফায়ার প্লেস থাকে এবং লোকজনেরা খাওয়া দাওয়ার পরে নর্মালি তারা যখন বসে গল্প করে তখন সেই ফায়ার প্লেসের চারধারে বসে তারা তাদের অবসর সময়টা কাটায়। তো সেরকম চা খাওয়া দাওয়া হয়ে গেছে, যখন তারা এসে জমায়েত হয়েছে আগুনের চারপাশে, ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। তো এবার বেড়ালের আর কোনো কাজ ঘরের মধ্যে নেই, কারণ তার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আর কেউ খাওয়া দাওয়া করছে না যে তাকে দেবে। সুতরাং তার যা কাজ সেটা হয়ে গেছে, আর তার ঘরে থাকার কোনো প্রয়োজন নেই। এবার সে কি করছে দেখো, টু লাইফ নাও বিগিনস ফর হিম, এবার তার প্রকৃত জীবনটা শুরু হচ্ছে। মানে এইবার যে তার আসল যে লাইফস্টাইল সেটা আমরা দেখতে যাচ্ছি। He saunters down his backyard, saunters মানে ধীর গতিতে, সে কি করলো না, ধীর গতিতে বাড়ির পেছনের দিকে চলে গেল। springs to the top of the fence, লাফ দিল। কোথায়? ফেন্স বলতে কি বলতো, বেড়া আমরা বলতে পারি, ফেন্স মানে প্রাচীর, প্রাচীরের ওপরে, হ্যাঁ প্রাচীর বলতে পারো তোমরা। তো তার কি করলো না, লাফ দিল প্রাচীরের ওপরে, টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন, ধীরভাবে কোথায় পড়লো না, প্রাচীরের ওই পারে ড্রপ করলো, টু দ্য আদার সাইড, প্রাচীরের অন্য ধারে পড়লো, মানে প্রাচীরের ওপরে লাফিয়ে ওই পাশে গেল। হি ট্রট অ্যাক্রস, সে কি করলো, ধীর পায়ে এগিয়ে গেল, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, কোথায় গেল, স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, একটা ফাঁকা ছাউনির ওখানে গিয়ে কি করলো, এই যে টু দ্য রুফ মানে ছাদ, কোথাকার ছাদ,
রুফ অফ অ্যান এমটি শেড, যেখানে কেউ থাকে না, এমটি মানে ফাঁকা, একটা ফাঁকা ঘরের বলতে পারো, যে তার ছাদের উপর গেল আর কি। His movements became leery and panther. তার যে চলাফেরা সেটা কি ছিল, খুব খুব ধীরে সুস্থে। তুমি দেখবে বেড়াল যখন হাঁটে, তোমরা দেখবে, লক্ষ্য করবে, খুব আস্তে আস্তে, কখনোই যতক্ষণ না সে পেছন থেকে কোনো তাড়া পায়, যখন কুকুরে তাড়ায় বা অন্য কোনো প্রাণী যখন তাকে তাড়া দেয়, একমাত্র তখনই কিন্তু সে দৌড়োয়। আদারওয়াইজ বেড়াল প্রয়োজন ছাড়া কখনোই কিন্তু দৌড়ে পালায় না। তাহলে মুভমেন্ট বিকামস লিদি মানে বলতে পারো খুব ধীরে, আর প্যান্থার লাইক। তো আমরা জানি যে বেড়ালকে নাকি বাঘের মাসি বলা হয়, এরকম একটা প্রভাব আছে। তো তার চলাটাও কিছুটা ওই দেখবে বাঘের মতো, মানে চিতার মতো তার চলন। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস। সে এদিক ওদিক অত্যন্ত সূক্ষ্মভাবে সে অবজার্ভ করতে থাকে কি ঘটছে, কোন দিকে কি হচ্ছে, অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং ভীষণ ধীর গতিতে কোনো রকম নয়েজ ক্রিয়েট না করে, শব্দ না করে সে এগিয়ে যায়। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ। কেন সে এই ধরনের কাজটা করে? কারণ বেড়াল খুব সাবধানী জীব, চট করে কিন্তু কোনো রিস্ক নিতে চায় না। সে অত্যন্ত সাবধানে, সন্তর্পণে, আস্তে আস্তে করে হেঁটে যায়, কারণ তার চারিপাশে অনেক শত্রু রয়েছে। কি কি শত্রু রয়েছে? ডগস আছে, স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুর আছে, আর ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা কিন্তু হাতে তাদের কি থাকে, পাথর থাকে, যে কোনো মুহূর্তে তারা তাকে ছুঁড়ে মারতে পারে। সুতরাং সে যখন হাঁটে বা হাঁটাচলা করে, অত্যন্ত সাবধানে চারপাশ দেখে শুনেই কিন্তু সে হাঁটাচলা করে। তো দেখো, আমরা আপাতত প্যাসেজটা পড়লাম। নেক্সট আমরা কি করব না, এই কোয়েশ্চেন আনসার করে নেব। দেখো কি রয়েছে। ফার্স্টে রয়েছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। নিম্নলিখিত বেশ কয়েকটি অপশন তোমাদের দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে সঠিক আনসারটা বেছে লিখবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখো, দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ। অতিথি ভান করে, প্রিটেন্ড করা মানে কি, ভান করা, টু বি ভেরি মাচ, কি হওয়ার ভান করে। দেখো কি কি অপশনস রয়েছে আমাদের এখানে, অ্যাংরি, অ্যামিউজড, টায়ার্ড, স্যাড। খুব রেগে যাওয়ার ভান করে, খুব আনন্দিত হওয়ার ভান করে, ভীষণ ক্লান্ত হওয়ার ভান করে, না দুঃখী হওয়ার ভান করে। তো আমরা দেখে নেব এখানে আনসারটা কি বলা রয়েছে। আমরা আগেও প্যাসেজ থেকে পড়েছি, দ্য গেস্ট বিকাম অ্যামিউজড, তাই তো, তারা এন্টারটেইনড হওয়ার ভান করে। এবার দেখো, যেটা কিন্তু তারা হয় না, সেটা ভান করে, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, দ্য ক্যাট লিভস দ্য রুম ওয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ। বেড়াল ছেড়ে চলে যায়, ঘর ছেড়ে চলে যায়, যখন পরিবারের সদস্যরা কি করে, গ্যাদার্ড রাউন্ড, জমায়েত হয়, গন টু, কোথাও চলে যায়, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত থাকে, নাকি কামিং টু ফায়ার, নাকি আগুনের কাছে থাকে। তো দেখো আনসারটা কি হবে, দেখো কামিং টু ফায়ার। আমরা প্যাসেজে পড়েছি যে when their tea is finished, তখন তারা কোথায় আসে না, ফায়ারের কাছে আসে, এবং তারা তাদের সময় কাটায়। তখন কি বলে, বেড়াল রুম ছেড়ে চলে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা এটাকে কি করো, বিগিনস। তো সত্যিকারের জীবন শুরু হয় কখন? ইন দ্য মর্নিং, সকালে, অ্যাট নুন, দুপুরে, আফটার দ্য টি, চায়ের পরে, নাকি ডিউরিং ডিনার, ডিনারের টাইমে। তাহলে আনসার হবে আফটার টি টাইম, চায়ের সময়ের পরে, তারপরেই তার আসল জীবনটা শুরু হয়। হ্যাঁ, আমরা প্যাসেজে দেখেছি, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যাট মুভস। বেড়াল হাঁটে, কিভাবে চলে, নয়েজিলি, কোয়াইটলি, ক্লামজিলি, নোওয়্যার। খুব শব্দ করে, নয়েজিলি মানে প্রচণ্ড শব্দ করে, কোয়াইটলি মানে ধীরে ধীরে, ক্লামজিলি মানে খুব অগোছালোভাবে, আর নোওয়্যার কোথাও না। তো তার আনসারটা কি হবে? তাহলে আমরা জানি উইদাউট, মানে নয়েজলেসলি। আমরা দেখেছিলাম প্যাসেজে যে when cat moves, his movement was very much noiseless. সুতরাং the answer will be, দেখো কি আছে, quietly.
কেমন? আনসার উইল বি কোয়াইটলি, খুব ধীরে সুস্থে ক্যাট হাঁটাচলা করে। দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক আ, বেড়ালের মুভমেন্টটা কিসের মতো হয়? চিতা, লায়ন, প্যান্থার নাকি ফক্স? কিসের মতো হয়? চিতার মতো, লায়নের মতো, প্যান্থারের মতো নাকি ফক্সের মতো? দেখো আগে আমরা প্যাসেজ থেকে আনসারটা দেখে নেব। এই যে এখানে লেখা আছে দেখো, হিজ মুভমেন্টস বিকাম লিডি অ্যান্ড প্যান্থার লাইক, তাই তো? আর আমাদের আনসার কি হবে তাহলে? লাইক আ প্যান্থার। দেখো লাইক আ প্যান্থার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমরা কি করব? প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পন্ন করব টেক্সচুয়াল ইনফরমেশন নিয়ে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে? when the family gathers round the fire, যখন পরিবারের লোকজনেরা ফায়ারের চারপাশে ঘিরে থাকে, এই যে দেখো তখন কি হয়? এই যে and gathers, এই যে when the family has finished and gathers round the fire, তখন কি করে? the cat casually goes out of the room। তাহলে আমরা আনসারটা দেখে নেব কি আছে। ফার্স্ট কোয়েশ্চেনের আনসার এই যে দেখো, the cat usually goes out of the room। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, the guest intends to, intends মানে চাওয়া, ডিজায়ার করা বা উইশ করা বলতে পারো, যে কি চায়, উইশ বা ওয়ান্ট। what does the guest want? কি চায় গেস্ট? কি চায় দেখো, kick the cat out of the window। আমরা প্যাসেজে দেখিয়েছিলাম যে the guest wants to kick the cat out of the window। হ্যাঁ, তাদের অ্যাকচুয়ালি চাওয়া থাকে সেটা, কিন্তু তারা সেটা করতে পারে না, দেখায় যে তারা খুব খুশি, খুব আনন্দিত ক্যাটের এই অ্যাক্টিভিটি দেখে। এবার দেখো নেক্সট, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস, কোথায় ধীরে ধীরে হেঁটে চলে যায় ক্যাট? দেখো দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস, তো কি করে আমরা এখানে প্যাসেজে দেখে নেব, আনসারও রয়েছে এখানে দেখো, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, একটা খালি শেডের রুফে গিয়ে, ছাদে গিয়ে আশ্রয় নেয়, তাই তো? এখানে রয়েছে দেখো, এই যে এখানে রয়েছে টু লাইট নাও begins, lightly down to the side, trots across and skips to the roof of an empty shed। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, এরপরে আমরা ট্রু ফলসে চলে যাব আর স্টেটমেন্ট আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেব। এই যে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ইন ফেভার অফ ইউর আনসার। তোমার আনসারের হয়ে তুমি স্টেটমেন্ট দেবে এবং আনসারগুলো ট্রু না ফলস সেটা লিখবে। দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট, গেস্টরা কি খুব খুশি হন ক্যাটকে দেখে? আমরা এটা জানি যে দ্যাট উইল বি ফলস, কারণ দ্য সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখে নেব। এই যে with tears of rage and pain in his eyes he affects to be very much amused। এই যে affects to be মানে কি? তারা প্রকৃত খুশি হন না, তারা যেন ভান করেন, দেখান যে তারা যেন খুব খুশি হয়েছে, তাই তো? নেক্সট দেখো, the cat has many foes, অনেক শত্রু আছে বেড়ালের, আছে কি? হ্যাঁ, আমরা দেখেছি প্যাসেজে যে বেড়ালের অনেক শত্রু আছে। কারা কারা? এই যে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। আমরা দেখেইছি যে প্যাসেজের লাস্ট লাইনে লেখা রয়েছে, এই যে দেখো, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, তাই তো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, read the poem and answer the following questions। তো আমরা প্রোজ পার্টটা কমপ্লিট করেছি, এরপরে আমরা পোয়েট্রি পার্টটা করব। দেখো কি রয়েছে, ফার্স্টে তোমাদেরকে এই কবিতাটা, নিচে দেওয়া যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা পড়তে হবে এবং সাথে সাথে কবিতার আনসারগুলো করতে হবে। কি আছে দেখো, টু গ্রাস, টু লিভ or to grass or leaf or fruit or wall, the snail sticks close, no fears to fall। তাহলে wall, fall, আবার থার্ড লাইনটা দেখো, as if he grew their house and all together।
তো দেখেছো যে প্রথম 3টে লাইনে একটা রাইমিং রয়েছে, শেষে একটা ওয়ার্ড রয়েছে একটা লাইনে। তো যাই হোক, এই কবিতাটা তোমরা সবাই জানো তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে, দ্য স্নেল যে কবিতাটা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেই শামুকের যে জীবন ধারণ সেটা কথাই বলা হয়েছে এখানে। কবির যে অ্যাকিউট অবজারভেশন, খুব নিখুঁত তিনি যে অবজার্ভ করেছেন স্নেলকে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। সেই স্নেল যে কিনা যেখানেই থাকে সেই জায়গাটাকে নিজের বাড়ি মনে করে। তার পার্টিকুলার কোনো থাকার জায়গা নেই, তার কোনো বন্ধু নেই, তার কোনো ফ্যামিলি নেই, তার কোনো সঙ্গী নেই, তার কেউ নেই, এবং সে কাউকে চায়ও না। ইট ইজ ভেরি স্যাটিসফাইড উইথ হিজ ওন লাইফ। তার নিজের জীবন নিয়ে সে ভীষণ সন্তুষ্ট, কারোর হেল্প লাগে না। শুধু একটুখানি সে বিরক্ত হয় একটা জিনিসেই, সেটা হচ্ছে কেউ যেন তাকে না ডিস্টার্ব করে। তার এই নিজস্ব জীবনটা তার মতন করেই সে গুছিয়ে নিয়েছে, কিন্তু তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। তার যে সুরগুলো রয়েছে সেখানে যদি একটুখানি কেউ টাচ করে বা কোনো রকম বিপদ আপদের সম্ভাবনা সে দেখে, সে কিন্তু একটু ভীত হয়ে যায়। বাস এইটুকুই তার জীবনের সমস্যা। বাদ বাকি তার লাইফে সে ভীষণ কন্টেন্টেড, ভীষণ খুশি এবং সন্তুষ্ট, উইদাউট দ্য হেল্প অফ এনি আদার, অন্য আর কারোর সাহায্য ছাড়াই। তো এই কবিতাটা যেটা তোমাদের বইতে রয়েছে সেটা প্যাসেজ এখানে তোমাদের দেওয়া রয়েছে, তোমাদের পড়তে হবে এবং তার আনসারগুলো করতে হবে। দেখো লেখা আছে যে টু গ্রাস, টু লিভ or fruit or wall, the snail sticks close, no fears to fall. স্নেল যে সে কোথায় কোথায় দেখো থাকে না, কখনো আমরা দেখতে পাই তাকে ঘাসের সাথে, কখনো পাতার সাথে, কখনো ফলের সাথে, কখনো কোনো দেয়ালে সে স্টিক করে থাকে, চিপকে থাকে খুব শক্ত করে, ক্লোজ, শক্ত করে চিপকে থাকে। এবং নো ফিয়ার্স টু ফল, কোনো ভয়, ফিয়ার মানে ভয়, পড়ে যাওয়ার তার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ মানে কি, যেন মনে হয়, গ্রিউ দেয়ার, সেখানেই সে বেড়ে উঠেছে, হাউস সেটাই তার বাড়ি, অ্যান্ড অল টুগেদার, তার যা কিছু সহায় সম্পত্তি সম্বল সবই সেই জায়গাটা। মানে এর অর্থ হচ্ছে সে যখন যেখানে থাকে, সে ঘাসের সাথে থাকলে ঘাস তার বাড়ি, পাতার সাথে থাকলে পাতাই হয়ে যায় তার আশ্রয়, আবার যখন দেয়ালে থাকে দেওয়ালই হয়ে যায় তার আশ্রয়। মনে হয় যেন এখানেই তার বাড়ি, এখানেই সে বেড়ে উঠেছে, এখানেই তার সমস্ত কিছু, তাই তো? নেক্সট দেখো কি রয়েছে, within that house secure he hides when danger imminent betides. সেই বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে। সিকিউর মানে নিরাপদ। সে নিরাপদে কি করে, হাইড করে। হাইড করা মানে লুকিয়ে থাকা। তো সে সেই নিরাপদ আশ্রয়ে লুকিয়ে থাকে। when danger, যখন বিপদ আসে, বিপদ যখন অ্যাপিয়ার করে। ইমিনেন্ট মানে আসন্ন, বলতে পারো ইম্পেন্ডিং, বলতে পারো ইম্পেন্ডিং যেটা বা আসন্ন যেটা। হ্যাঁ, বেটাইডস মানে ঘটে, যখন কোনো বিপদ ঘটা। হ্যাঁ, ইম্পেন্ডিং, বেটাইডস। তাহলে কি হলো না, সেই বাড়ির মধ্যেই সে নিজেকে সিকিউর করে রাখে, নিরাপদে আশ্রয় নেয় যখন কোনো বিপদ আপদ ঘটে বা আসে। সেটা কিরকম বিপদ হতে পারে, সেটা ঝড় হতে পারে, অথবা আদার কোনো ক্ষতি, আদার হার্ম। হ্যাঁ, বিসাইডস অফ ওয়েদারের পাশাপাশি, মানে আমরা জানি যে প্রাকৃতিক বিপর্যয় হয় বিভিন্ন রকম, ঝড় হয়, বৃষ্টি হয়, সেই সমস্ত ওয়েদারের বিপদ আপদ ছাড়াও আর কি কি রয়েছে, এই যে অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস দ্য ওয়েদার গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। বিভিন্ন রকমের যে হার্মফুল যে ঘটনা ঘটে তার সাথে, প্রকৃতির সাথে সাথে আরও বাইরের অনেক রকম যে সমস্ত শত্রুরা তার রয়েছে, সেগুলো কি করে না, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। একদম তার হর্নসগুলো যে রয়েছে, আমরা জানি যে শামুকের এরকম দুটো হর্ন থাকে। হ্যাঁ, তো সেই যে তার সুরগুলো থাকে, হ্যাঁ, সেই সুরে যদি সামান্য থেকে সামান্য ছোঁয়াও সে পায়, সে কি করে, his self collecting power is such, তার নিজেকে যে গুটিয়ে নেওয়ার ক্ষমতা, সেলফ কালেক্টিং পাওয়ার, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই বেশি যে সে কি করে না, হি শ্রিঙ্কস, সে কুঁকড়ে যায়। অ্যাকচুয়ালি কুঁকড়ে যাওয়া বা গুটিয়ে নেওয়া, নিজেকে গুটিয়ে নেওয়া বা কুঁকড়ে যাওয়া।
self-collecting power is such that he shrinks into his house. সে নিজের ঘরের মধ্যেই সে নিজেকে গুটিয়ে নেয় with much displeasure, খুব অখুশি হয়ে, হ্যাঁ, একদম আনন্দিত হয় না, মানে খুব নিরানন্দে সে সেটাকে নিজেকে গুটিয়ে নেয়, তার ভালো লাগে না, হ্যাঁ, displeasure. Wherever he dwells, সে যেখানেই থাকে, dwell মানে থাকা, he dwells alone, সে কিন্তু একা একা বাস করে বা একা একা থাকে। Except himself has chattels none, নিজেকে ছাড়া তার আর কোনো wealth নেই, মানে কি তার কোনো আর সম্পত্তি নেই, তার যা আছে নিজস্ব সম্পত্তি, নিজেই নিজের সম্পত্তি, নিজেই নিজের সব সহায় সম্বল সব কিছু, বাদ বাকি তার আর কেউ নেই। well satisfied to be his own, ভীষণভাবে সে সন্তুষ্ট তার নিজেকে নিয়ে, তাই তো, নিজেকে নিয়েই সে অত্যন্ত সন্তুষ্ট, আর তার কিছু চাই না। ওকে, তো এই কবিতাটা আমরা এখানে শেষ করলাম। এরপরে আমরা দেখে নেব যে এর কোয়েশ্চেন আনসার গুলো আমরা করব। দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো নিম্নলিখিত যে অল্টারনেটিভ গুলো রয়েছে সেগুলোর মধ্যে তোমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। ফার্স্টে দেখো কোয়েশ্চেনটা কি আছে, দ্য স্নেল লিভস উইথ, স্নেল কার সাথে বসবাস করে? আনসারগুলো কি কি রয়েছে অপশনস দেখবো আমরা। স্নেল তার পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, বন্ধুর সাথে, কেউ না, কারোর সাথে না, নাকি তার প্রতিবেশীর সাথে? তাহলে স্নেল কার সাথে থাকে? আনসারে আমরা জানি যে স্নেল লিভস উইথ নান, কারোর সাথে স্নেল বসবাস করে না, সে একাই বসবাস করে, তাই তো। নেক্সট দেখো কি রয়েছে, কোয়েশ্চেন রয়েছে when danger imminent betide, যখন বিপদ আপদ আসে, হ্যাঁ, যখন বিপদের সম্ভাবনা থাকে। here imminent means, এই ইমিনেন্ট কথাটার অর্থ কি সেটা আমরা দেখে নেব। অপশনে কি রয়েছে, ফার্স্ট অপশন রয়েছে ইম্পসিবল, মানে অসম্ভব, হ্যাঁ, ইম্পসিবল মানে অসম্ভব, হ্যাঁ, ইমিনেন্ট মানে অসম্ভব, নাকি ইমপেন্ডিং, তোমাদের পড়ানোর সময় এক্ষুনি বললাম ইমপেন্ডিং মানে আসন্ন, আর কি কম্পালসারি মানে আবশ্যক, কম্পালসারি মানে কি আবশ্যক, মানে অবশ্যই, আর কি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। ইমিনেন্ট মানে কোনটা, তাহলে আমরা দেখে নেব। আমরা এক্ষুনি তোমাদেরকে বলেছি যে ইমিনেন্ট মানে ইমপেন্ডিং। চলো আনসার দেখে নিই, ইমপেন্ডিং। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখো, being disturbed the snail shrinks into his house with, বিরক্ত হয়ে স্নেল নিজেকে গুটিয়ে নেয় তার নিজের ঘরের মধ্যে, কিরকম ভাবে? প্লেজারের সাথে, আনন্দের সাথে, নাকি হররের সাথে, খুব ভয়ে, হরর মানে ভয়, নাকি আনন্দ, নাকি স্যাটিসফ্যাকশন অত্যন্ত সন্তুষ্টির সাথে, নাকি ডিসপ্লেজার বা প্রচন্ড বিরক্তির সাথে, একটা বিরক্তির ব্যাপার ডিসপ্লেজার। তো আমরা আনসারে জানি কি হবে, যে ও একদমই পছন্দ করে না, অপছন্দ করে। ডিসপ্লেজার মানে অপছন্দ করে, এই যে তার কোনো রকম ডিস্টারবেন্স সে অপছন্দ করে এবং নিজেকে গুটিয়ে নেয়। ওকে, নেক্সট দেখো, দ্য স্নেল লিডস এ লাইফ লাইক আ, স্নেল কার মতো জীবনযাপন করে? রাজার মতো জীবনযাপন করে, প্রিস্ট পুরোহিতের মতো জীবনযাপন করে। তাহলে কিং মানে রাজা, আমরা জানি প্রিস্ট মানে পুরোহিত, হ্যাঁ, পুরোহিতের মতো জীবনযাপন করে। মঙ্ক, মঙ্ক মানেও বলতে পারো যে সন্ন্যাসী আমরা যেটাকে বলি, হ্যাঁ, সেরকম ভাবে জীবনযাপন করে, নাকি থিফের মতো, চোরের মতো জীবনযাপন করে? তাহলে আমরা জানি যে মঙ্কের মতো, সন্ন্যাসীর মতো, হ্যাঁ, জীবনযাপন করে। এবার দেখো আমরা প্রোজ পোয়েট্রি দুটো পার্ট শেষ করলাম, এরপরে আমরা গ্রামার এন্ড ভোকাবুলারিতে চলে যাব। গ্রামারে কি দেখে রয়েছে, ফার্স্টেই তোমাদের যেটা থাকে, দেখো গ্রামার তোমরা খুব ভালোভাবে ফলো করো, যে প্যাটার্নটা তোমাদের মাধ্যমিকে থাকে সেই প্যাটার্নটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, এইভাবেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে এক্সামে। সুতরাং খুব ভালোভাবে গ্রামার পার্টটাকে তোমরা ফলো করবে। আমরা এরপরে আরও অনেক সিরিজ নিয়ে আসছি তোমাদের জন্য, এটা আমাদের ফার্স্ট টেস্ট পেপার সলভেশন, তো আমরা এটা
সলভ করতে করতে শিখে যাব কিভাবে তোমরা গ্রামারটা অ্যাটেম্প্ট করবে এক্সাম হলে। দেখো প্রথমে কোয়েশ্চেন কি রয়েছে, fill in the blanks with appropriate article or preposition। তো তোমরা এখানে আর্টিকেল প্রেপোজিশন দিয়ে আমাদেরকে এই গ্যাপগুলোকে ফিল করতে হবে। ড্যাশ কি রয়েছে, ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট ড্যাশ দ্য কান্ট্রি ক্রসড 10% in October, comma according dash a private survey। তো প্রথমেই দেখো এখানে রয়েছে আনএমপ্লয়মেন্ট রেট, বেকার যে সমস্যা সেটা আনএমপ্লয়মেন্ট, তার যে রেশিও, তার যে পার্সেন্টেজ, ড্যাশ দ্য কান্ট্রি পুরো দেশ জুড়ে, যেটা ক্রস 10% ইন অক্টোবর, অক্টোবরে প্রায় 10% ছাড়িয়ে গেছে, অ্যাকর্ডিং টু ড্যাশ এ প্রাইভেট সার্ভে, একটা প্রাইভেট সার্ভের অনুসারে যে বেকারত্বের সমস্যা যেটা 10% ছাড়িয়ে গেছে সেই বিষয়ে কথা বলা হচ্ছে। তো আমরা এটা একটা পার্টিকুলার সমস্যা নিয়ে কথা বলছি, কিন্তু এটা দেশের কোনো কমন কিছু ব্যাপার নিয়ে কথা হচ্ছে না, কোনো একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে যেহেতু আমরা ডিসকাস করছি, তাই ফার্স্টেই আমরা দ্য লিখব। দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইন দ্য কান্ট্রি, কোথায়, আমাদের দেশে, ক্রস 10% ইন অক্টোবর, অ্যাকর্ডিং টু, আমরা এটা জানি যে এটা একটা প্রিপোজিশন ফ্রেজ, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, আমরা বলি না যে পোয়েটের কথা অনুসারে, তো সেই জন্য এটা হবে টু। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এখানে দ্য করলাম, আর অ্যাকর্ডিং টু এটা একটা প্রিপোজিশন ফ্রেজ, আর পার্টিকুলার প্রবলেম নিয়ে যখন ডিল করতে হয় তখন আমরা দ্য ব্যবহার করি, দ্য আর্টিকেল ইউজ করি। দেখো তার আনসার রয়েছে দ্য, ইন অ্যান্ড টু। ওকে, নেক্সট চলে যাব আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড। কি রয়েছে, চেঞ্জ দ্য ভয়েস। The fire in the office was extinguished. Extinguished মানে কি, নেভানো। Extinguished মানে নেভানো। তাহলে the fire in the office was extinguished। তো ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে দেখে নিতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা, যে এটা অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে রয়েছে, সেটা বুঝতে হবে আগে। তো দু রকমের ভয়েস হয় আমরা জানি, অ্যাক্টিভ হয় আর প্যাসিভ হয়। এই যে অ্যাক্টিভ, যখন দেখবে সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে কোনো অ্যাক্টিভ ডুয়ার দিয়ে, অ্যাক্টিভ ডুয়ার মানে কি না, যে সাবজেক্ট সে কাজ করছে সে কি নিজে নিজে কাজ করছে নাকি তার দ্বারা কাজ করা হচ্ছে, সেটা আগে দেখে নিতে হবে। তো এখানে যে সাবজেক্ট সেটা হচ্ছে দ্য ফায়ার, কারণ সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা, দ্য ফায়ার কিন্তু সাবজেক্ট। সুতরাং দ্য ফায়ার আমরা জানি এটা একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, ফায়ারের তো আর নিজস্ব কোনো ক্ষমতা নেই কোনো কাজ করার, সুতরাং প্রথমেই বুঝে যাবে যে এখানে সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, সরাসরি এখানে কর্তা কোনো কাজ করছে না। এটা হচ্ছে প্রথম ধাপ চিনে নেওয়ার, যে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তারপরে যে ধাপটা তোমরা দেখবে যে অ্যাক্টিভ প্যাসিভ চেনার উপায় হচ্ছে না, এখানে দেখো খুব পরিষ্কারভাবে লক্ষ্য করো একটা বি ভার্ব রয়েছে। আমরা কি জানি কি কি ভার্ব দেখলে আমরা চিনব, কি কি থাকলে আমরা প্যাসিভ হতে পারে তার সম্ভাবনা আমরা দেখতে পারি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ওকে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, আমি দেখো সমস্ত বি ভার্বগুলো রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ নয়, তোমরা বি, বিন অথবা বিং, মানে বি ভার্বের যে তিনটে ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, V3 ফর্ম এবং V4 ফর্ম যেটা আইএনজি ফর্ম, তাহলে এই যে কটা বি ভার্ব রয়েছে এদের মধ্যে কোনো একটা উপস্থিতি তোমরা প্যাসিভে দেখতে পাবে, তার সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার অথবা বি, বিন, বিং, এই কটা বি ভার্বের মধ্যে যে কোনো একটা থাকবে, সাথে সাথে V3 থাকবে। সেই কম্বিনেশন যদি থাকে তাহলে কিন্তু বুঝতে হবে সেই সেন্টেন্সটা প্যাসিভে যাচ্ছে। তো আমরা দেখে নেব সেই কম্বিনেশন আছে কি না। তাহলে দেখো বি ভার্ব রয়েছে আর V3 ফর্ম রয়েছে, তাহলে বি ভার্ব প্লাস V3, সুতরাং
এই কম্বিনেশন উপস্থিত আছে মানেই সেই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটাকে আমরা অ্যাক্টিভে কনভার্ট করব। দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড। তাহলে অফিসের আগুনটা নেভানো হয়েছিল, কারো না কারো দ্বারা নেভানো হয়েছিল। কে নিভিয়েছিল সেটা কিন্তু এখানে বলা নেই, সুতরাং কোনো সরাসরি কোনো ডুয়ারের কথা এখানে মেনশন করা নেই। তোমাকে একটা ডুয়ার এখানে আনতে হবে যেটা কিনা আন্ডারস্টুড। কেমন? তাহলে দেখো এখানে আনসারটা আমরা এক্সপ্লেন করে নেব, যে যেখানে আমরা জানবো না যে কে ডুয়ার, কর্তা কে, সেখানে আমরা সামওয়ান ইউজ করতে পারি। ওকে, ফায়ার এক্সটিংগুইশার বলতে পারি, যা কিছু অ্যাজ পার দ্য সেন্স কিন্তু আমরা এখানে ইউজ করব সাবজেক্টকে। তো এখানে আমরা যেহেতু জানি না, সামওয়ান ইউজ করতে পারি। তাহলে সামওয়ান এক্সটিংগুইশ দ্য ফায়ার ইন দ্য অফিস। কেন? কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে ছিল। দেখো, তাই আমরা এইবার কিন্তু এখানে অ্যাক্টিভ ডুয়ার চলে এলো, কেউ না কেউ নিভিয়েছিল আগুনটা। সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস, তাই তো? এইভাবে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ প্যাসিভ চিনে সেটাকে কনভার্ট করবে। হ্যাঁ, এইভাবে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। নেক্সট সেন্টেন্স কি আছে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি আছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? তো আমরা প্রথমেই সেন্টেন্স থেকে বুঝতে পারছি যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্যে আমরা জানি যে সেড টু জায়গায় আমরা আস্কড করি, তাই তো? তাহলে আমরা আস্কড করি, আর এটা যেহেতু পাস্ট টেন্সে আছে সুতরাং এখানে আমাকে পাস্ট টেন্স আনতে হবে। হ্যাভটা কিন্তু প্রেজেন্ট টেন্স। এই কটা চেঞ্জের যখনই তোমরা কোনো কোয়েশ্চেন গ্রামারের ফেস করতে যাচ্ছ, বেশ কয়েকটা জিনিস আগে লক্ষ্য করো। বারবার আমি তোমাদের বলছি স্টুডেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। যখনই গ্রামারের কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছ, বেশ কয়েকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তার ভার্বটা কোন টেন্স আছে সেটা তো তোমাকে আগে লক্ষ্য করতে হবে। এবার ভয়েস চেঞ্জ যদি হয় তাহলে সেখানে অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে সেটা তোমাকে আগে চিনতে হবে। আর ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচ যেটা, এই যে রিপোর্টেড যেটা রিপোর্ট করা হচ্ছে, এই যে এটাকে বলে রিপোর্টেড স্পিচ, আর এটা যে রিপোর্টিং। হ্যাঁ, তো সামওয়ান ইজ রিপোর্টিং, কেউ একজন রিপোর্ট করছে, আর কি রিপোর্ট করছে সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। তো দেখো সেটা কোন টেন্সে আছে। আর যদি রিপোর্টিং ভার্ব যেটা সেড, রিপোর্টিং ভার্ব কোনটা না সেড, এটা যদি পাস্ট টেন্সে থাকে, তোমরা সবাই ন্যারেশন চেঞ্জ পড়ার সময় নিশ্চয়ই দেখেছো যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের যে ভার্ব থাকে সেই ভার্বকে কিন্তু অ্যাজ পার দ্য রুল আমাকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, আমাদেরকে সেইভাবেই কিন্তু চেঞ্জ করতে হবে। তো এখানে রয়েছে পাস্ট টেন্স, সুতরাং আমাদেরকে এই দিকের ভার্বটাকেও রিপোর্টেড ভার্বকেও কিন্তু চেঞ্জ করতে হবে, মাথায় রেখে কিন্তু কোয়েশ্চেন সলভ করবে। ন্যারেশনের ক্ষেত্রে আর কি দেখে নেবে যে এটা কোন টেন্সে আছে। ডাইরেক্ট স্পিচটা কোন টেন্সে আছে এটা দেখে নিলে, তারপরে ডাইরেক্ট স্পিচটা কোন টাইপ অফ সেন্টেন্স এটা দেখতে হবে, সেটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি। তো এই 5 টাইপ অফ সেন্টেন্সের মধ্যে কোন টাইপ অফ মানে সেন্টেন্স সেটা তোমাদের বুঝতে হবে, যেটা বোঝা তোমাদের অত্যন্ত ইজি। ফুল স্টপ মানে তোমরা অনেক সময় পাংচুয়েশন মার্ক দেখেও বুঝে নিতে পারো। আর এছাড়া দেখো যে ইন্টারোগেটিভ সাইড আমরা জানি, ইন্টারোগেটিভ যে সেন্টেন্স তার আগে ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে এখানে রয়েছে হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন। তাহলে আমরা কি করব, ফার্স্টে যেটা আমরা করি যে আমাদের এখানে বক্তাকে দ্য টিচার, তাহলে আমরা দ্য টিচারটা লিখবো। দ্য টিচার, আনসার এখানে করাই রয়েছে তোমাদের, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দ্য টিচার, প্রথমে আমরা বক্তা লিখে ফেললাম। সেড টুর জায়গায় আমরা আস্কড করব, আগেই তোমাদের বলেছি। কাকে জিজ্ঞেস করছে? স্টুডেন্টকে জিজ্ঞেস করছে। এবারে দেখো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন আমরা ইফ বা ওয়েদার ইউজ করি। আমরা এখানে ইফ ইউজ করেছি।
এবার স্টুডেন্টটা মেল না ফিমেল আমরা জানি না, সুতরাং আমরা হি অর শি অথবা যেখানে আমরা কোনো রকম জেন্ডারের ক্লিয়ারেন্স পাই না, ক্ল্যারিটি পাই না, তখন আমরা শুধু হিও ইউজ করতে পারি, ধরে নিতে পারি। আর যদি তোমরা চাও হি অথবা শি করতে পারো। এবার এখানে হ্যাভ ছিল, হ্যাঁ, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। তোমরা এখানে অনেক সময় কনফিউজড হয়ে যাও, হ্যাভ দেখেই ভেবে নাও যে এটা বোধহয় পারফেক্ট টেন্স, কিন্তু সেটা সবসময় ঠিক নয়, মানে ঠিক নয়। হ্যাভ থাকলেই পারফেক্ট টেন্স হবে না, হ্যাভের পরে একটা V3 থাকতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে, তবে সেটা পারফেক্ট টেন্স হবে। সুতরাং এটা কিন্তু পারফেক্ট টেন্স নয়, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট। তাই টেন্স চিনে ফেলাটাও কিন্তু তোমাদের ভীষণ জরুরি যখন তোমরা ন্যারেশন চেঞ্জ করতে যাচ্ছ। মনে রাখবে, এটা বহুবার তোমরা ভুল করো, আর এই টেন্স চেঞ্জ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এক্সামে প্রায়শই আসে হ্যাভ দিয়ে দেয় অথবা এরকম পাস্ট টেন্স দিয়ে দেয়, যে ওয়াজ অথবা ওয়্যার থাকে, সেই চেঞ্জগুলো তোমরা কি করো, ভুল করে আসো। মাথায় রাখবে, এই ওয়াজ আর ওয়্যার যদি থাকে, সিম্পল পাস্ট টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচে, তখন সেটা পাস্ট পারফেক্ট হ্যাডে চেঞ্জ হয়। কিন্তু শুধু যদি হ্যাভ হয় তাহলে সেটা আমরা কি করি, সেটা প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্সে করি। এরকম কোয়েশ্চেন আমরা আরো নিশ্চয়ই নেক্সট পাবো, তখন তোমাদের আমি আরো ক্লিয়ার করে বলে দেবো। এখানে দেখো, যেহেতু শুধু হ্যাভ রয়েছে, এখানে কোনো V3 নেই। তো এখানে যদি এরকম একটা কোয়েশ্চেন থাকতো, ধরো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, যে এখানে ধরো হ্যাভ না দিয়ে ওয়াজ ওয়্যার ইউ, এখানে আমরা হ্যাভ না দিয়ে ধরো এখানে রইলো তোমাদের জন্য ওয়্যার ইউ, ডিড ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। এটাকে আমরা এরকম বললাম যে ডিড ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ডিড ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। এটা যদি ডিড থাকতো, তখন কি হতো না, এটা আমরা তখন কিন্তু সিম্পল পাস্ট টেন্স, আর সিম্পল পাস্ট টেন্স থাকা মানে আমরা কি করব, পাস্ট, তখন আমরা কিন্তু কি করব, পাস্ট পারফেক্ট টেন্স দেব। তখন ইফ কি করতাম, ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন করতাম। কেমন? এই কোয়েশ্চেন টাইপটা তোমাদের প্রায়শই আসে, যে সিম্পল পাস্ট টেন্স দিয়ে দেয়, তোমরা বুঝতে না পেরে সেটা ভুল করে আসো। তো সিম্পল পাস্ট টেন্স থাকলে কিন্তু পাস্ট পারফেক্ট। যদি দেখি যে রিপোর্টিং যে ভার্ব সেটা পাস্ট টেন্সে রয়েছে এবং রিপোর্টেড ভার্বটাও পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে চেঞ্জ হবে কিসে, পাস্ট পারফেক্ট টেন্সে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এখানে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সুতরাং আমরা শুধুমাত্র পাস্ট করতে গিয়ে হ্যাভকে হ্যাড করে দেবো। সেটাই আছে, দেখো, ইফ হি অর সি হ্যাড এনি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এটাকে পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি পরিণত করতে গেলে আমরা হয় অ্যাজ ইজ করবো, নয় সো অ্যাজ করবো, তাই তো। তো এই দুটো আমাদের কিন্তু অ্যাড করতে হবে পজিটিভ ডিগ্রি করতে গেলে, এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি করতে হবে। হ্যাঁ, লংগেস্ট, তাহলে আমরা জানি লং, লঙ্গার, লংগেস্ট। তাহলে তিনটে ফর্ম আছে এই অ্যাডজেক্টিভের, একটা হচ্ছে কি না পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রি এখানে লংগেস্ট রয়েছে, তাহলে আমাকে অ্যাজ এস দিয়ে লং, এই যে ডিগ্রিটা এটাতে আনতে হবে। কিভাবে আমরা করব দেখো, যখনই দেখব যে ইজ দ্য লংগেস্ট, এখানে দেখো দুটো টাইপের আমরা নর্মালি সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাই, সুপারলেটিভ ডিগ্রির কোয়েশ্চেন দেখতে পাই। একটা হচ্ছে দ্য লংগেস্ট, আরেকটা ওয়ান অফ দ্য লংগেস্ট। হ্যাঁ, এই টু টাইপস অফ সেন্টেন্সেস আমরা দেখতে পাই। এই ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে আমরা স্টার্ট করি ভেরি ফিউ দিয়ে,
ওয়ান অফ দ্য থাকলে আমরা কি দিয়ে স্টার্ট করি? ভেরি ফিউ দিয়ে। আর যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে আমরা কি দিয়ে স্টার্ট করব? নো আদার দিয়ে। কেমন? তাহলে এখানে দেখো আছে যে নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। গঙ্গার মতো এরকম নদী আর নেই। আর যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে অনেকগুলো মানে বেশ কিছু রিভারের মধ্যে গঙ্গা একটা, কিন্তু এখানে বলেছে যে আর কোনো গঙ্গার সাথে আর কোনো রিভারের কম্প্যারিজন হয় না। গঙ্গা ইজ দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। সেজন্য আমরা এটা স্টার্ট করেছি কি দিয়ে? নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপর চলে আসো আমরা ফ্রেজাল ভার্ব ডিসকাস করে নিই। ফ্রেজাল ভার্ব তোমরা সবাই ক্লাস এর আগের ক্লাসেও তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছো। এগুলো মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়, ভীষণ প্র্যাকটিস করতে হয় এবং এক্সামে কিন্তু খুব ইজি ফ্রেজাল ভার্ব দেয়। তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মনে তো রাখবেই, সাথে সাথে প্র্যাকটিসও করবে। আমার সাথেও তোমরা প্র্যাকটিস করবে, নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করবে। এবং একটা জিনিস খেয়াল রাখবে যে ফ্রেজাল ভার্বে যে ভার্বটা রয়েছে যার তলায় আন্ডারলাইন দেওয়া রয়েছে সেটা কোন টেন্সে আছে সেটা কিন্তু তোমাদেরকে মার্ক করতে হবে। ডু নট হেট দ্য পুয়ার। দেখো এখানে প্রথমেই আমরা দেখে নেব যে ভার্বটা কিন্তু কিসে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। সুতরাং আমরা এখানে আমাদের কোনো রকম পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার দরকার নেই। কোন সেক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি যে এখানে হেট মানে লুক ডাউন আপন, তাই তো? হেট মানে কি? লুক ডাউন আপন এখানে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমাদের সাথেই তোমরা যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো আমরা এখানে এই প্ল্যাটফর্মে আলোচনা করব দেখবে তোমরা কমন পেয়ে যাবে, এক্সামে গিয়ে তোমাদের কোনো অসুবিধেই হবে না। নেক্সট দেখো, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। পুলিশ ইনভেস্টিগেট করছে, ছানবিন করছে আর কি কেসটা নিয়ে। তো সেটার আনসার কি হবে? দেখো, লুকিং ইনটু। আমরা এখানে অ্যাকচুয়ালি এটা সার্চ করা মানে লুক ইনটু, যার মানে হচ্ছে সার্চ। কিন্তু আমরা লুক ইনটু লিখতে পারবো না কারণ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। সুতরাং টেন্স না দেখলে কিন্তু তোমার আনসারটা অর্ধেক ভুল হয়ে যাবে। হয়তো তুমি আনসার কারেক্ট করেছো কিন্তু টেন্সটা ঠিক করোনি, তাহলে কিন্তু তোমার হাফ মার্ক কাটা যাবে। সুতরাং ভীষণভাবে মাইনিউটভাবে অবজার্ভ করবে। পুলিশ ইজ লুকিং ইনটু কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু তোমাকে আনসারটা রাখতে হবে। নেক্সট কি আছে দেখো, রিজেম্বলস মানে একরকম মানে একই রকম দেখতে। রিনা রিজেম্বলস হার ফাদার। রিনাকে তার বাবার মতো দেখতে। সুতরাং এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। সুতরাং আমাকে কি করতে হবে? আমরা জানি যে টেক আফটার, অ্যাকচুয়ালি রিজেম্বলসের যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে টেক আফটার, কিন্তু আমি এখানে টেক লিখতে পারবো না কারণ এটা ইএস যুক্ত আছে, তাই আমরা কি লিখবো? টেকস আফটার। এই জিনিসগুলো টেন্সটা কিন্তু অবশ্যই করে মাথায় রাখবে while you are answering phrasal verbs। বারবার আমি তোমাদের এটা বলে দিচ্ছি কারণ এক্সাম হলে কিন্তু তোমরা প্রায়শই এটা ভুলে যাও। তাহলে এই গেল আমাদের ফ্রেজাল ভার্ব। এখানে তোমাদের লিস্টও রয়েছে যে লুক ইনটু, টেক আফটার, পুট আপ উইথ মানে টলারেট করা, লুক ডাউন আপন। তো এখান থেকে তোমাদের বক্সে লিখতে হবে। সুতরাং আজকে আমাদের এই ক্লাসে আমরা সমস্ত গ্রামার, প্রোজ, পোয়েট্রি আলোচনা করব। এর পর আমাদের ক্লাস আসবে তোমাদের জন্য যেটা আনসিন প্যাসেজ আমরা ডিসকাস করব, আরও গ্রামারে আরও ডিটেলসে আমরা জানবো, আমরা রাইটিং স্কিল করব। সুতরাং তোমাদের কোনো রকম অসুবিধে আমরা মানে যাতে তোমরা ফেস না করো সেটা আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে ভীষণভাবে চেষ্টা করছি। তোমরাও আমাদের সঙ্গে থেকো, ডিয়ার স্টুডেন্টস, ক্লাস ফলো করতে থাকো এবং এখনই তোমরা আমাদের যে অ্যাপটি রয়েছে হালদার ই-একাডেমি সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং আমাদের সাথে নিজেদের প্রিপারেশন শুরু করে দাও। So thank you students for watching with us. I hope you are enjoying the class. So we are meeting in the next class. So till that, children, bye bye.